রঙ্গন আর উত্তর করলো না। আসলে উত্তর করার আর প্রয়োজনই মনে করলো না। যে যত উত্তর করবে ওই তত প্রশ্ন করবে, আর যদি উত্তর না করে তবে ওই আর প্রশ্ন করবে না। হলো তাই, ওই উত্তর না পেয়ে এই বিষয়ে আর প্রশ্ন করলো না। কিন্তু তার বড্ড জানতে ইচ্ছে করলো এই লোক আসলে কি চায়, কি বা তার আসল উদ্দেশ্য। মনে সাহস জুগিয়ে আবারও গিয়ে রঙ্গনের মুখোমুখি দাঁড়ালো, চোখে চোখ রেখে শক্ত গলায় জানতে চাইল, ভালোবাসেন আমায়? রঙ্গন সিগারেটে আর একটা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়লো, বাকি অংশটুকু পায়ের নিচে ফেলে পিষল। অনন্তকাল ওহির দিকে গভীর চোখে তাকালো। ওহি কিছুটা থতমত খেয়ে গেল, এক হাত দিয়ে আর এক হাত জ্বলতে শুরু করলো। রঙ্গন তার চোখ থেকে দৃষ্টি সরিয়ে একেবারে হাতের দিকে তাকালো, পুনরায় আবার চোখের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। তার চোখ বলছে অন্য কিছু, অথচ মুখ বলল ভালোবাসেন না? ওই হুট করে রাগলো, এই লোকের সমস্যাটা কি আসলে? এতগুলো বছর ধরে পিছু পিছু ঘুরাচ্ছে, জিজ্ঞেস করলেও বলে ভালোবাসে না, তাহলে ফলো করছে কেন? এটা জিজ্ঞেস করলেও বলবে আমার ইচ্ছে। ওই দিন দিন পাগল হয়ে যাচ্ছে। তার মধ্যে কৃতজ্ঞতা বোধ না থাকলে এতদিন সেই রঙ্গনের নামে থানায় ডিজি করে আসতো, কিন্তু এই যে কৃতজ্ঞতা বোধ, যে মানুষটা তাকে বাঁচিয়েছে তার কি করে ক্ষতি করবে? ওই আর কথা বাড়াতে ইচ্ছে করে না, সন্ধ্যা হয়ে এসেছে, এখন যেতে হবে। কোনো কথা ছাড়াই দ্রুত পা চালিয়ে চলে গেল। রঙ্গন আবারও পিছু নিল, হাঁটতে গরম লাগলো, রিক্সা উঠার পরে ভালো লাগছে। ওহি সুন্দর ঠান্ডা হাওয়া বলছে, বেশ ভালো লাগছে। যদিও রিক্সায় যাওয়ার ফলে যেতে দেরি হয়ে যাবে, তবুও রিক্সায় উঠতে বেশি ভালো লাগে। বসে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে সেই রঙ্গনের সাথে দেখা হওয়ার প্রথম ঘটনা মনে পড়ে গেল। অতীত এলাকার নাম করা রাজনীতিবিদের ছেলে রফিক পাটোয়ারি ছিল রঙ্গনের বন্ধু। তার বাবার দলের হয়ে কাজ করত রঙ্গন। বয়সও খুব বেশি বড় না হলেও প্রায় 4-5 বছরের বড়। তবু রঙ্গনের সাথে তার বেশ রমরমা সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে এক বিশাল পার্থক্য ছিল। রফিক মেয়ের জাতিকে ভোগপূর্ণ বলে মনে করত, আর রঙ্গন সে মনে করতো মেয়ে জাতি কোনো কাজেরই না, তাদের ছাড়াও জীবন চলে। এলাকায় একদিন এক অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিল রফিক পাটোয়ারি আর রঙ্গন। অনুষ্ঠান শেষে দুজনে হাসাহাসি করতে করতে যাচ্ছিল। অন্যমনস্ক থাকে ভুলবশত ধাক্কাধাক্কি করতে গিয়ে এক মেয়ের গায়ে ওপর পড়ে যায় রঙ্গন। মেয়েটা প্রচন্ড রেগে গালি দিয়ে বসে। রফিক পাটোয়ারি খেপে মেয়েটার দিকে এগিয়ে যায়। রঙ্গন কোনো মতে তাকে ধরে সেখান থেকে টেনে আনে। আমাকে নিয়ে কেন আসলি? ছেড়ে দে, দোষ আমাদের। চুপ শালা, তুই আমার বন্ধু মানি, তোর কোনো দোষী থাকতে পারে না। মেয়ে না হয়ে অন্য কেউ হলে আমি ছেড়ে দিতাম না। কোনো মেয়ে মানুষ, কি সমস্যা? বহুত সমস্যা। বল শুনি। তুই বুঝবি না। রফিক সে কথায় হাসে। রঙ্গনের থেকে চোখ সরিয়ে এক মেয়ের দিকে বাজেভাবে তাকায়। দূর থেকে তাদের এই সকল কর্মকাণ্ডই ফলো করছিল ওহি। হুট করে তার দিকে এমন দৃষ্টি দেওয়াতে গা গুলিয়ে উঠল তার। তাড়াহুড়ো করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। বাবার সাথে অনুষ্ঠান দেখতে এসেছিল। হুট করে আইসক্রিম খেতে চাইলে আরমান তাকে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে পাশের দোকানে আইসক্রিম আনতে যায়। এই নে মা তোর আইসক্রিম। ওহি এক হাতে আইসক্রিম ধরে আর এক হাত দিয়ে বাবার হাত শক্ত করে ধরে তাদের পাশ কাটিয়ে চলে যায়। তবে সেদিনের পরে যতবার ওহি তাদের দেখেছে ততবারই কোনো না কোনো বাজে পরিস্থিতিতেই দেখেছে। এই তো গতকালই আবার ওহি শপিং মলে এসেছিল বাবার জন্য কেনাকাটা করতে। আজকে বাবাকে সঙ্গে আননি, একাই এসেছে। ঘুরে ফিরে দাম করে বাবার জন্য জিনিসপত্র কিনলো। বেরিয়ে আসার সময় আন্টির কথা মনে পড়লো। হুট করে ইচ্ছে করলো তার জন্য কিছু নিয়ে যাওয়ার। প্রতিবেশী হয়ে ভদ্রমহিলা বেশ ভালোবাসে তাকে, সুযোগ পেলেই তার জন্য এটা ওটা কিনে নিয়ে যায়। তারও আজকে হুট করে ইচ্ছে করলো কিছু দিতে। শপিং মলের নিচের 1তলা আর 2তলা জুড়ে সব ছেলেদের জিনিসপত্র, আর 3 আর 4তলা মেয়েদের। হাতে অনেক জিনিস, তাই সিঁড়ি বেয়ে না উঠেই লিফটের জন্য দাঁড়ালো। ভেতরে মানুষ আছে তাই আসতে একটু দেরি হলো। লিফট আসতেই ওহি একটু দেরি করে ঢুকলো যাতে সবাই আগে বের হয়, কিন্তু ঢোকার সময় খেয়াল করেনি। ওহি ভেতরে যেতে কেউ একজন তার গা ঘেঁষে বেরিয়ে গেল। ওহির পুরো শরীর রাগে ঘৃণায় শিউরে উঠল। একে একে অনেকেই লিফটে উঠে পড়ল, তবে ওহির সেদিকে খেয়াল নেই। সে একধানে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই লোকের দিকে। লোকটা বেশ কয়েক ধাপ যাওয়ার পরে পেছন ঘুরে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিয়ে চোখ মারল।
ওই গা গুলিয়ে উঠলো, সাথে লোকটাকে চিনেও ফেললো, রফিক পাটোয়ারি। সঙ্গে সঙ্গে লিফট বন্ধ হয়ে গেল। সেদিন ওহির কোনো মতো কাজ শেষ করে চলে এসেছিল। সারা রাত ওই ঘটনার জন্য তার এক বাজে অনুভূতি হচ্ছিল। মন চাচ্ছিল গিয়ে একটা থাপ্পড় লাগাতে, কিন্তু বিষয়টা এত দ্রুত হয়েছে সে কিছুই করতে পারেনি। আর তার জন্যই আরও বেশি খারাপ লাগছে, সে কেন প্রতিবাদ করতে পারেনি। সারা রাত এসব চিন্তা করতে করতে শেষ করেছে। সকালেই গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘরে বাবার কাছে সবটাও বলে ফেললো। আরমান রহমানের সে কি রাগ! মেয়ের জ্বর একটু কমে আসতে তাকে রেখে ছুটলো পাটোয়ারি বাড়ি। কিন্তু বাড়ি অবধি যাওয়ার আগেই রফিকের সাথে দেখা। আরমান রহমান কোনো কথা ছাড়া সরাসরি গিয়ে একটা থাপ্পড় লাগালো। রফিক ফোনে কোনো মেয়ের সাথে কথা বলছিল। হুট করে এমন কিছু হয় চমকে উঠল। চমকানোর আভা কেটে যেতে কপালের রগগুলো রাগে খাড়া হয়ে উঠল। কিছু বলার জন্য হাঁ করতে আরেকটা গালের উপর ঠাস করে পড়ল। এরপর থেকে আমার মেয়ের দিকে তাকানোর আগে 10 বার ভাববি। ভদ্রলোক এতটুকু বলেই প্রস্থান করলেন। রফিক রেগে তাকিয়ে রইল। আরমান রহমানকে ও চিনে, ওহি যে তারই মেয়ে, এই সম্পর্কেও সে অবগত। তাই মারটা কেন খেলো সেটা বুঝতেও সময় লাগলো না, তবে মনে মনে অন্য কিছু প্ল্যান করে নিল। 7 দিন পর ওহি জানে না আরমান রহমান রফিককে মেরে শাসিয়ে এসেছে। এই কয়েকদিন সেই ঘটনাকে অনেকটাই ভুলে গেছে। পড়াশোনা নেই, তার দিব্যি দিন কেটে যাচ্ছে। সামনে এইচএসসি পরীক্ষা, তাই আরও ব্যস্ত হয়ে পড়েছে। রঙ্গনকে একটা কাজে রফিক 2 দিনের জন্য বাইরে পাঠিয়েছে, তবে এর পেছনে এক বিশাল কারণ আছে। ওহি কলেজ শেষে কোচিং করতে যায়, সেখানে থেকে ফিরতে ফিরতে সন্দেহ হয়ে যায়। সায়েন্সের সবগুলো সাবজেক্ট কোচিংয়েই পড়ানোর পরে আরমান রহমান তাকে আবার আলাদা করে বাড়িতে টিচার দিতে চাচ্ছিলেন। ওহি রাজি হলো না, তার আর টিচার লাগবে না, কোচিংয়ে বেশ ভালোই পড়ায়। আজকে কেমিস্ট্রি টিচার পড়াতে পড়াতে সন্ধ্যা লাগিয়ে দিয়েছে। যেহেতু লাস্ট ক্লাস এটা, তাই তাড়া দেওয়ারও কেউ নেই। ওহি ছুটির পর ব্যাগ পত্র নিয়ে বের হলো। তার বন্ধু বান্ধবরা এক এক করে নিজেদের গন্তব্য ধরলো। মাগরিবের আজান পরে চারিদিকে কেমন নিস্তব্ধ হয়ে আজকেছে। ওহির কিছুটা ভয় ভয় লাগছিল, তাই ব্যাগে হাত দিয়ে ফোন বের করার চেষ্টা করলো। কিন্তু দুঃখের বিষয় আজ সে ফোন আনেনি, ভুলে গেছে। উপায় না পেয়ে জোরে জোরে পা চালালো। এখান থেকে আর কয়েক মিনিট হাঁটলে বড় রাস্তা, সেখানে সব সময় মানুষজন থাকে, আর ভয় লাগবে না। কিন্তু ওই যত আগাচ্ছিল তার ততই মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। ভয়ে ভয়ে পেছনে তাকাতে গিয়ে কেউ একজন মুখ চেপে ধরলো। আরমান রহমান নামাজ শেষ করে বাড়ি ফিরলেন। গেটের চাবি এখনও ঝুলছে, তার মানে ওই আসেনি। মেয়েকে ফোন দিলেন, কিন্তু ড্রয়িং রুমে ফোন বাজছে। বুঝতে বাকি রইল না ফোনটা সাথে নেয়নি। মেয়েটা যে কি করে! কোচিংয়ে এর এক টিচারের কাছে ফোন লাগালেন। তিনি জানালেন আজকে ছুটি দিতে একটু দেরি হয়েছে। আরমান রহমান ঠিক আছে বলে কল কাটলেন। মেয়েটা ভয় পেতে পারে, তাই যেভাবে ছিলেন সেভাবেই কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পুরো রাস্তার চোখ বুলাতে বুলাতে গেলেন, যাতে ওহিকে দেখলে ডাক দিতে পারেন। কিন্তু না, রাস্তার কোথাও তার সাথে দেখা হলো না। কোচিংয়ের সামনে এসে দেখলেন এখানেও তালা ঝুলছে। তাহলে কি মেয়ে বাড়ি চলে গেল? এক প্রতিবেশীর কাছে কল দিয়ে বললেন ওহি বাসায় ফিরেছে কিনা একটু খোঁজ নিতে, কিন্তু না, সেখানেও তালা ঝুলছে। আরমান রহমানের টেনশনে শরীর অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করলো। আজকাল টিভি খুললে ধর্ষণের নিউজ। সকালে এক বাচ্চা মেয়ের ধর্ষণের খবর দেখেছেন। তিনি শক্ত গঠনের মানুষ হলে হুট করে বুকের মধ্যে হু হু করে উঠল। চোখগুলো টলমলো করেছে, এই বুঝি বৃষ্টি নামবে। ফেরার পথে বেসামালভাবে হাঁটছিল, কোথায় পা দিচ্ছেন না দিচ্ছেন খেয়াল নেই। তবে তার মন বলছিল এখন থানায় যাওয়া জরুরি। তাল মাতালভাবে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন। কেউ একজন তাকে শক্ত করে ধরে ফেললো। আরমান রহমান মুখ তুলে তাকালো। রঙ্গন তাকিয়ে আছে, কৌতূহলী সেই দৃষ্টি। সোজা করে দাঁড় করালো। ভদ্রলোক রঙ্গনকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরলো। শক্ত খোলসের ভেতরে থাকা নরম আবরণটা বেরিয়ে এলো। কেঁদে ফেললেন অস্পষ্ট। রঙ্গন বাবা, আমার মেয়েকে আমি পাচ্ছি না। ভালোই ভালোই কোচিংয়ে এসেছে, কিন্তু এখনও বাড়ি ফিরেনি, ফোনটাও সাথে নেয়নি। আমি এখন কি করব? কথাগুলো বলে আবার ডুকরে উঠলেন। গলা জড়িয়ে আসছে, শেষের কথাগুলো ঠিক মতো বলতে পারলেন। রঙ্গন অবাকের চরম পর্যায়ে। এই মানুষটাকে সে ছোট থেকে চিনে, কখনোই হাসি মুখ ছাড়া দেখেনি। সেই চোখে মুখে দুশ্চিন্তা, ভয় আর কষ্টের ছাপ। সে মানতে পারছিল না। বুকের মধ্যে মনে হচ্ছিল কেউ ছুরির আঘাত করছে। কই, আর আগেও তো অনেকে কান্নারত মুখ দেখেছে, এমন তো লাগেনি। রঙ্গন ঢোক গিলল, শক্ত গলায় জানতে চাইল আপনার কোনো সূত্র? প্রশ্নটা করতে গিয়েও থেমে গেল। এই ভালো মানুষটা কখনো সূত্র থাকতে পারে? অসম্ভব। এই প্রশ্ন করাটা ভুল। একটু থেমে আবার প্রশ্ন করল, আপনার কাউকে সন্দেহ হয়?
আরমান রহমানের মাথায় হুট করে রফিক পাটোয়ারির কথা মাথায় আসলো। তার দেওয়া থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তো সে? গলা আরও শুকিয়ে এলো। রঙ্গনের কাছে সবটা বলে দিল। রঙ্গন আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। তাড়াহুড়ো করে আরমান রহমানকে একটা অটোতে তুলে দিয়ে বলল, আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনার মেয়ের সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দেব। আপনি এখন বাসায় যান। ভদ্রলোক বাসায় যেতে চাইলেন না, কিন্তু রঙ্গন তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দৌড়ে গিয়ে বাইকে উঠে পড়লো। ফুল স্পিডে বাইক চালিয়ে এক পুরোনো বাড়ির সামনে আসলো। বাইক ফেলে ভেতরে দৌড় দিল। ওই হাত পা বেঁধে নিচে ফেলে রেখেছে। ওই অনেক চেষ্টা করছে সেই বাঁধন খোলার, কিন্তু কিছুতেই পারছে না। হাউমাউ করে শুধু কেঁদে যাচ্ছে। বারবার তার বাবার মুখখানি চোখের সামনে ভেসে উঠছে। তার কিছু হলে তার বাবার কি হবে? মানুষটা তো মরেই যাবে। তার মেয়ের এমন করুণ পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না। রফিক পাটোয়ারি পায়ের ওপর পাও তুলে বসে হাসছে। ওই এভাবে কাঁদতে দেখে ভীষণ আনন্দ লাগছে তার। মেয়েটাকে তার প্রথম দিনই পছন্দ হয়েছিল, ভেবেছিল প্রেমের প্রস্তাব দেবে, কিন্তু না, তার আগেই তার বাবা সব ভেস্তে দিল। হাসতে হাসতে গিয়ে ওহির পায়ের কাছে গিয়ে বসলো। পায়ে আলতো করে স্পর্শ করতেই ওহি জড়সড় হয়ে গেল। মুখ বেঁধে রেখেছে তাই কিছু বলতেই পারছিল না, কিন্তু হুট করে মুখের বাঁধন খুলে দিল। ওই কাঁদতে শুরু করলো। রফিক হাসতে হাসতে বলল, তোর গায়ে একটু স্পর্শ লাগতেই তোর বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, কিন্তু আজকেই করবে? ওহি অবাক হলো। বাবা কি করে জানলো? সে জানে না, তবে এই কথা শুনে তার মনে সাহস বাড়ল। তেজি কণ্ঠে বলল, খুন। রফিক একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। এই পাপের মতো তেজ দেখে মাথার রক্ত চড়ে গেল। আজকে যদি তাদের সব তেজ শেষ না করে, তবে তার নামও রফিক পাটোয়ারি নয়। ওহির ওড়নার দিকে হাত বাড়ালেই সেই থুতু দিল মুখে। রফিকের গা ঘিন ঘিন করে উঠল। হাত দিয়ে মুখ মুছে ওহির চুলের মুঠি চেপে ধরলো। আবারও ওড়নার হাত দিতে গেলে পেছন থেকে কেউ একজন হাত চেপে ধরলো। রফিক ঘাড় ঘুরিয়ে দেখলো রঙ্গন। তুই এখানে? ওকে, ছেড়ে দে। রফিক উঠে দাঁড়ালো। না, তুই জানিস ওর বাবা কি করেছে? জানি। তারপরে তুই কি করে ওকে ছাড়তে বলছিস? এত কথা আমি বলতে পারবো না, ওকে ছাড়। রফিক উঠে রঙ্গনের কানে কানে ফিস ফিস করে বলল, তোকেও ভাগ দিব। ব্যাস, রঙ্গন সোজা নাক বরাবর ঘুষি মারল। রফিকও ঘুরে মারার চেষ্টা করলো, কিন্তু নেশা করে থাকার তার সাথে পারছিল না। তার সাথে আরও দুজন ছিল, তারও রঙ্গনকে মারতে এসে মার খেয়ে পালিয়ে যায়। রঙ্গন, কাজটা তুই ভালো করলি না। আমার বাড়ি নুন খেয়ে তুই আমার সাথেই বেমানি করলি। এমনি এমনি তো আর তোর আমাকে খাওয়াস না, নিজেদের আখের গোছাইতে খাওয়াস। বাবা যদি জানে তোর কি হবে জানিস, তোকে বের করে দেবে। থাকলাম না তোর আর তোর বাপের দলের সাথে। আমার কি করতে পারিস আমি দেখব। তোকে জানি মেরে ফেলবে। সে সুযোগ তুই পেলে তো? রফিক গালি দিতে শুরু করলো, আর রঙ্গন তাকে এলোপাথারি মারতে শুরু করলো। রঙ্গন তাকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলে। তার চোখের সামনে বরাবর আরমান রহমানের চোখের পানি ভেসে উঠছিল, তবে এবার ছেড়ে দিল। জানে মারল না, গিয়ে ওহির হাত পায়ের বাঁধন খুলে দিয়ে টেনে তুললো। ওহি এত নীরব দর্শকের মতো মারামারি দেখছিল। মুক্তি পেতে স্বস্তির নিঃশ্বাস ফেললো, আর সাথে সাথে রঙ্গনের গলে একটা থাপ্পড় মেরে আক্রমণ গলায় বলল, কি ভেবেছিস এভাবে নাটক করবি আর আমি বুঝবো না? তুই যে এই জানোয়ারটারই লোক তা কি আর আমি জানি না? রঙ্গনের প্রচণ্ড রাগ হলো। ঠাটিয়ে দুই ঘা দিতে মন চাইলো, কিন্তু রাগটাকে দমিয়ে রাখলো। এই জন্য মেয়ে জাতিকে পছন্দ নয় তার। বুঝে কম, চিল্লাই বেশি। এতক্ষণ তো কিছুই করতে পারলো না, এখন ছাড়া পেয়ে সাহস দেখাচ্ছে। কয়েকটা গালিও দিল মনে মনে। জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। অনন্তবার স্বাভাবিক হয়ে কড়া চোখে তাকিয়ে উত্তর করলো, আমাকে তোর বাবা পাঠিয়েছে। ওই ঠিক বিশ্বাস হলো না। একে পাঠিয়েছে তাকে বাঁচাতে, তাও সম্ভব? অসম্ভব। রঙ্গন কথা বাড়ালো না, বলল, তোর বাবা অপেক্ষা করছে, চল। ওই কিছু বলার আগেই ওকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাইরে অন্ধকারে অচ্ছন্ন, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ওহির ভয় এখনো কাটেনি। তার রঙ্গনকে বিশ্বাস হচ্ছে না। খারাপ লোকের বন্ধু তো খারাপই হবে, তাহলে তাকে কি করে বিশ্বাস করবে? কিন্তু না করেও এখন কি উপায়? রঙ্গন বাইক তুলে উঠে বসলো, বলল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। উঠলে ওঠ, না উঠলে রফিকের সেন্স ফেরা পর্যন্ত অপেক্ষা কর। কাজ হলো। ওই লাফিয়ে উঠে বসলো। রঙ্গন এত জোরে বাইক চালালো যে 10 মিনিটে ওহিদের বাড়ির সামনে এসে পৌঁছলো। ওই বাড়িতেই দৌড়ে ভেতরে চলে গেল।
আরমান রহমান দরজা খুলে বসেছিলেন। মেহেকে আসতে দেখে তিনিও ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। ওই এবার হাউ মাউ করে কেঁদে ফেললো। মেয়েকে সুস্থ দেখে ভদ্রলোক রঙ্গনের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। রঙ্গন তাকে আর কিছু বলার সুযোগও দিল না, যেভাবে এসেছিল সেইভাবেই চলে গেল। ওইও সেদিকে তাকিয়ে রইল রঙ্গনকে মারার জন্য। সে বোধহয় এখনও অনুতপ্ত হলো না, কারণ তার এখনও সন্দেহ কাটেনি। এখন রফিককে কিছু করতে হবে, নইলে তারা তাকে ছাড়বে না। রঙ্গন পরিচয় গোপন রেখে রফিকও তার বাপের সকল কুকীর্তি ভাইরাল করে দিল। তবে সব জায়গা থেকে নিজেকে হাইড করতে ভুলল না। সেই রাতেই তাদের পুলিশ এসে ধরে নিয়ে গেল। আসলে এই প্ল্যানটা রঙ্গনের আগে থেকেই সাজানো ছিল। তার অবশ্য কারণ ওই নয়, সামনে মাসে তাকে একটা বড় মিশনে পাঠানোর কথা ছিল তাকে, আর সেখান থেকে ফিরে এসে সব প্রমাণ শেষ করতে বাপ বেটা মিলে তাকেও মারার পরিকল্পনা করে রেখেছিল তারা। তাদের সব কথাই দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিল সে, তাই ধীরে ধীরে তাদের বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করে রাখছিল আর সুযোগ বুঝে পাবলিশড করে। পরের দিন সকালে আরমান সেই নিউজ দেখে তাদের বিরুদ্ধে আরও 2টো কেস দিয়ে এলো। তাদের দেখা দেখে আরও অনেকেই সাহস পেল। সমস্ত সাক্ষ্য প্রমাণ তাদের বিরুদ্ধে থাকায় টাকা পয়সা দিয়েও শেষ রক্ষা করতে পারলো না। তবে সব থেকে আশ্চর্যের বিষয়, তারা জানতেও পারলো না এই কাজ রঙ্গন করেছে। রঙ্গনকে তার বাবাই পাঠিয়েছিল, এটাও ওই জানতে পারলো। তবে তাকে তার বাবা কেমনে চিনে, এটা নিয়ে মনে প্রশ্ন রয়ে গেল। সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে একদিন ওই আরমান রহমানের কাছে সরাসরি জিজ্ঞেস করলো,